তো দেখো প্রথমেই বলছিলাম যে নোড অ্যানালাইসিস ইজ রিলেটেড টু দ্য নোড to node in node analysis we are interested in finding the node voltage and node voltage টা আগে জানতে হবে node voltage দুটো নোডের মাঝখানে যে ভোল্টেজটা থাকে সেটা নোড ভোল্টেজ বলা হয় তো বলছে given a circuit with n nodes without voltage source and the node analysis of the circuit taking the following এখন নোডাল অ্যানালাইসিস করতে হলে তোমরা যারা এর আগে এই কোর্স করেছো তারা জানো বিষয়টা সেখানে একটা হচ্ছে যে নোডাল অ্যানালাইসিসের জন্য মাস্ট তোমাকে কনসিডার করতে হবে ভোল্টেজ সোর্স ওই দুটোর মাঝখানে আছে না নাই আমার কথা বোঝো দুটো নোড মানে দুটো পয়েন্টের মতো দুটো জায়গাকে যদি তুমি সিলেক্ট করো তার মাঝে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা এইটাকে তোমাকে কনসিডার করে তোমাকে অ্যানালাইসিসে যেতে হবে আমি প্রথমে যেটা করব নোড ভোল্টেজ অ্যানালাইসিস ক্ষেত্রে কোনো ভোল্টেজ সোর্স নাই the circuit with n nodes মানে number of nodes but there is no voltage source that nodal analysis সেক্ষেত্রে তিনটা স্টেপ ওরা ফলো করবে ফার্স্ট স্টেপে ফলো করবে কি সিলেক্ট a node as the reference node এই কথাগুলো বুঝবা যখন আমি সার্কিটে যাব আপাতত আমার কথার সাথে একটু শুনে নাও পরে আমি এটা মিলাই দেব যে সিলেক্ট a node as a reference node একটাকে রেফারেন্স নোড হিসেবে তো একটা নোডকে সিলেক্ট করতে হবে তো বলা হচ্ছে যে v1 v2 until v minus 1 vn minus 1 to remaining n minus 1 node the voltage are refers with respect to the reference node এই রেফারেন্স নোডের অ্যাক্রসে এই ভোল্টেজটা নিতে হবে তাহলে সবার আগে কাজ হবে কি রেফারেন্স নোড চেনা আর দুই হচ্ছে রেফারেন্স নোড দিয়ে সেটাকে রেফারেন্স নোড হিসেবে ডিক্লেয়ার করা কোনটা রেফারেন্স নোড সেটাকে চিনতে হবে এবং সেটা ডিক্লেয়ার করতে হবে রেফারেন্স নোড সেই তার মাঝখানে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাকে তোমাকে রেফারেন্স ভোল্টেজ হিসেবে কাউন্ট করতে হবে এখন সেকেন্ড কথা আসছে যে তারপরে কেসিএল অ্যাপ্লাই করতে হবে n-1 নোড নন রেফারেন্স নোডের জন্য এখন রেফারেন্স নোড চিনলে তাহলে রেফারেন্স নোড বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে নন রেফারেন্স নোড এই নন রেফারেন্স নোডে তোমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে রেফারেন্স নোডে না কিন্তু ভালো করে মাথায় রাখো ওহমস ল ইউজ করতে হবে সেখানে বিভিন্ন ব্রাঞ্চের নোডগুলোর ভোল্টেজ বের করার জন্য তারপর করতে হবে কি সেখানে যে ইকুয়েশনগুলো আসবে সেখানে ইকুয়েশন সলভ করার যে নিয়ম আছে যে ক্রস পদ্ধতিতে আছে অপনয়ন কি বিভিন্ন পদ্ধতি আছে না দুই তিনটা মানে টু ডাইমেনশনাল ইকুয়েশন সলভ করার যে নিয়মগুলো আছে এইগুলো অ্যাপ্লাই করে তুমি প্রবলেমটা সলভ করে সেখানে তুমি ওই করসপন্ডিং ভোল্টেজগুলো বের করতে পারবা এখন প্রথমেই প্রশ্ন হচ্ছে স্যার হাউ টু বি সিলেক্ট এ নোড অ্যাজ এ রেফারেন্স নোড এই রেফারেন্স নোডগুলো সাধারণত গ্রাউন্ড স্টেটে থাকে গ্রাউন্ড তো চেনো একটা সার্কিটের গ্রাউন্ড চেনো কে বলো তো গ্রাউন্ড স্টেট চেনো এই গ্রাউন্ডে প্রথমত থাকে জিরো পটেনশিয়াল যেখানে পটেনশিয়াল নেই যেমন একটা ডান দিকে সার্কিটটা দেখো উপরের সার্কিটে দেখো নিচে একটা গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সিম্বল তো তোমরা জানো না জি স্যার হ্যাঁ যেখানে জিরো পটেনশিয়াল থাকে রেফারেন্স নোড ইজ ইন্ডিকেটেড বাই এনি অফ গ্রাউন্ড নোডে দিতে হবে সেটা সেই ক্ষেত্রে কি হবে গ্রাউন্ড দেওয়ার কয়েকটা রুলস আছে কয়েকটা নিয়ম আছে তো তোমরা সচরাচর যে গ্রাউন্ডটা ওখানে উল্লেখ করা হচ্ছে এটা কমন গ্রাউন্ড এটা সবার ক্ষেত্রেই এই কমন কেস এটা সবার ক্ষেত্রে ইউজ করা যায় তাছাড়া কেস ভেদে কিন্তু গ্রাউন্ড আলাদা হয় দেখবে যে কিছু গ্রাউন্ড আছে যে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে এরকম গ্রাউন্ড দেখো না ইলেকট্রনিক্সের না স্যার দেখবা হাউ মেনি টাইপ অফ গ্রাউন্ড অফ ইলেকট্রিক সার্কিট এটা দিয়ে তোমরা নেটে সার্চ দিয়ে দেখবা সেখানে দেখবা দুই তিন ধরনের আরেকটা গ্রাউন্ড আছে যে এরকমই কিন্তু নিচের দাগগুলো এরকম ঠিক বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসে এরকম না তিনটা দাগ মানে প্যারালালে খাড়াখাড়ি দেওয়া থাকে এই নিচের দিকে দাগটার সাথে এরকম একটা দাগের নিচে না এগুলো তো সরাসরি সেগুলো প্যারালালি দেওয়া থাকে একটার পর একটা খাড়া এই ধরনের হতে পারে তবে আমরা সচরাচর এই আর্ট গ্রাউন্ড যেটা এটাকে রেফারেন্স নোড হিসাবে ইউজ করব দেখবে তোমাদেরকে অনেক বইতে এগুলো গ্রাউন্ডের ভিন্ন ভিন্নতা রয়েছে এই গেল রেফারেন্স নোড এখন সার্কিটের ক্ষেত্রে দেখো এইখানে কোনটা রেফারেন্স নোড হবে উপরের সার্কিটে দেখো তো এখানে দেখো যদি
উপরে সার্কিটটা দেখতেছো, এক জায়গায় 0 দেওয়া আছে, 0 1 2, এখানে 3টা নোড আছে আসলে। আগে কিন্তু নোড বুঝতে হবে, দেখো সংযোগ পয়েন্ট গুলো 0 1 2, দেখতে পাচ্ছ তোমরা 0 1 2 উপরে সার্কিট। এই 0তে এখানে কোনো ভোল্টেজ নাই, ভি ইকুয়াল টু 0, তাহলে এইটা হচ্ছে একটা রেফারেন্স নোড যেটা গ্রাউন্ডে আছে। আর 1 আর 2 কি এই এটার মতো? দেখো নোড 1 নোড 2 এইটা কি এর মতো? না স্যার। এইগুলোকে বলা হয় নন রেফারেন্স নোড। এটা চিনলে এটা খুব সহজ, এই নোড অ্যানালাইসিসটা অনেক সহজ। তাহলে আমরা বললাম যে গ্রাউন্ডের সাথে একটা নোডকে আমরা রেফারেন্স নোড হিসেবে নিলাম। এখন বাকিগুলো হচ্ছে যে নোডগুলো থাকবে সেগুলো হচ্ছে নন রেফারেন্স নোড। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ভোল্টেজ গুলো নিব নন রেফারেন্স নোডের, সেটা রেসপেক্ট টু দ্য রেফারেন্স নোড। তাকে একটু প্যাচ লেগে যেতে পারে। এখানে 1 নম্বর যে পয়েন্টের নোডটা আছে আর 0 নম্বর যে নোডটা আছে, এই নোডের মাঝখানে যে ভোল্টেজটা আছে V1, তুমি দেখতে পাচ্ছ তোমরা? এই V1, এই V1 ভোল্টেজটা অথবা 2 নম্বর এবং 0-র মধ্যে যে ভোল্টেজটা আছে, সেই যে ভোল্টেজটা, এইটা হচ্ছে রেফারেন্স এবং নন রেফারেন্স নোডের ভিতরে না? ভালো করে খেয়াল করো। জি স্যার। হ্যাঁ, কারণ 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে নন রেফারেন্স নোড, আর হচ্ছে 0টা হচ্ছে রেফারেন্স নোড। তাহলে 1 এবং 0-র ভিতরে, সেজন্য বলা হচ্ছে নন রেফারেন্স নোডের ভোল্টেজটা সবসময় তোমার এই ক্যালকুলেশনের ক্ষেত্রে রেফারেন্স নোডের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নেব রেফারেন্স নোড যেখানে কোনো ভোল্টেজ নাই, পটেনশিয়াল 0, সেটা ধরলাম, এবং সেটা করসপন্ডিং অন্যান্য যে নন রেফারেন্স নোডগুলো আছে সেগুলো রেফারেন্স নোডের সাথে যদি যে ভোল্টেজ ড্রপটা করবো মাঝখানে, সেটাকে একটা করে ভোল্টেজ ধরতে হবে, সেটাকে V1 ধরলাম এখানে। আরো সার্কিট অ্যানালাইসিস করলে জিনিসগুলো আসলে কি তুমি প্র্যাকটিক্যালি যখন করবা তখন বুঝবা, এটা হলে থিওরিটিক্যালি এতটা বোঝানোর কিছু নেই। তার আমি চেষ্টা করতেছি তোমরা যাতে প্রসেসটা কিছুটা হলেও জানো। তাহলে আমাদের প্রথমে স্টেপ কি ছিল দেখো, বাদিকে ডিটারমাইন দ্য নোড ভোল্টেজ। কি কি স্টেপ ছিল? সিলেক্ট দ্য নোড অ্যাজ দ্য রেফারেন্স নোড। তাহলে আমরা একটা নোড সিলেক্ট করলাম, 0 নোড রেফারেন্স নোড হিসেবে। কথা কি বোঝা গেছে? স্যার ক্লিয়ার। অ্যাসাইন ভোল্টেজ V1 V2, এরকম আরো অনেকগুলো যদি রেজিস্টর ক্যাপাসিটর দিয়ে থাকে, অনেকগুলো নন রেফারেন্স নোড থাকে, প্রত্যেকটাই কিন্তু লো পটেনশিয়াল, যেটা আমরা ভোল্টেজ ইউজ করার সময় সবসময় হায়ার এবং লোয়ার পয়েন্টকে বিবেচনা করব। তো নন রেফারেন্স নোডের ভোল্টেজ তো 0, সরি রেফারেন্স নোডের ভোল্টেজ তো 0, তাহলে অন্যগুলো তো ভোল্টেজ 0 না, তাহলে উপরেটা হায়ার, তাহলে A1 টা হায়ার ভোল্টেজ আর 0টা হচ্ছে লোয়ার ভোল্টেজ। একইভাবে 2টা হায়ার ভোল্টেজ আর 0 নোডটা লোয়ার ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে V1 সমান কি হবে? সরি, এখানে V1টা কি হবে বলতো? V1টা কার ভোল্টেজ আসলে? R1 রোধের ভোল্টেজ। R1 রোধটা কার ভিতরে আছে? 1 আর 0। 1 আর 0 কি আসলে? নোড। ভুলে যাও, মানে এই জিনিসগুলো হচ্ছে সিস্টেমটা। যখন আমি তো বলে দিলাম এটা রেফারেন্স নোড আর নন রেফারেন্স নোড, এই কথা বলতে হবে। এখন আর নোড না, নোডটাকে 2 ভাগে অলরেডি ভাগ করা হয়ে গেছে। তাহলে V1 ভোল্টেজটা রেফারেন্স নন রেফারেন্স মাঝখানে, তাই তো? তাহলে এইখানে হায়ার ভোল্টেজ কোন দিকে? 1 নোডে না 0 নোডে? 1 নোডে। আচ্ছা, ইজ নোড ভোল্টেজ ইজ ভোল্টেজ রাইজ ফ্রম দ্য রেফারেন্স নোড। তার মানে প্রত্যেকটা নন রেফারেন্স নোডের ভোল্টেজ অবশ্যই রেফারেন্স নোডের ভোল্টেজের থেকে বেশি। ইজ ইট রাইট? জি স্যার। রেফারেন্স তো 0, তার ওখানেও যদি 0 হয় তাহলে 0, কিন্তু এর সমান বা বেশি হতে হবে, কিন্তু এর থেকে কম হবে না। আচ্ছা, এ পর্যন্ত বুঝেছো? এখন আসো সেকেন্ড স্টেপে।
এখন বলা হচ্ছে ওখানে দেখো বলা হলো ওই পর্যন্ত অ্যাসাইন ভোল্টেজ V1 V2 বাদিকের স্টেপ আবার আসো নন রেফারেন্স নোড টু রিমেইনিং n-1 নোড। তাহলে 0 যদি একটা নোড হয় আর টোটাল যদি n হয় তাহলে বাদ দিলে বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে কি সেই নোডগুলোকে নন রিমেইনিং বলা হচ্ছে। the voltage are refer with the respect to the reference node, যে কথাটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। এই রেফারেন্স বলতে হচ্ছে যে ওই ভোল্টেজটা অবশ্যই রেফারেন্স নোডের সাথে হতে হবে, এই ভোল্টেজটা, সেটা তুমি যেখানে নন রেফারেন্স নোড নাও না কেন। আচ্ছা, এবার আসে স্টেপ 2, অ্যাপ্লাই KCL টু ইচ n-1 নন রেফারেন্স নোড। এখানে কিন্তু KCL অ্যাপ্লাই করতে বলেছে নন রেফারেন্স নোডে। তাহলে নন রেফারেন্স নোড মনে করে 1 নম্বর নোড, এইখানে KCL অ্যাপ্লাই করলে কি হবে একজন বলতে হবে আমাকে। বলো একজন বলো, না বলতে পারলে আমি বুঝবো যে বুঝি নাই। নন রেফারেন্স নোড 1 এ যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? KCL মানে কি স্যার I1 is equal to I2 আর ওই V1 দেয়া যে পরিমাণ যাবে সেটার আর R2 দেয়া যেটা যাবে সেটার যোগফলের সমান হবে। আচ্ছা, তাহলে R1 দিয়ে যাবে এটা মনে করো ছোট হাতের I1, আর R3 দিয়ে যাবে সেটা ধরো ছোট হাতের I3, R2 দিয়ে যাবে সেটা হচ্ছে ছোট হাতের I2। দেখো নিচের সার্কিটে এভাবে বলা হয়েছে, নিচের সার্কিটটা খেয়াল করো। হ্যাঁ, তাইলে I1 সমান I2 ছোট হাতের I1 আর ছোট হাতের I2 এর যোগফল। আচ্ছা, থ্যাংক ইউ। এগুলোর যোগ্য, তার মানে কি আমি KCL অ্যাপ্লাই করলাম কোথায়? 1 এ, নন রেফারেন্স নোডে, নট 1, নন রেফারেন্স নোড 1। ঠিক একইভাবে নন রেফারেন্স নোড 2 তে অ্যাপ্লাই করো, কি আসবে? আমি কিন্তু কারেন্ট অলরেডি একজন বলে দিয়েছে, সে অনুপাতে নিচের সার্কিটও আছে। তাহলে আরেকজন বলো নোড 2 তে কি হবে? ছোট হাতের I2 capital বলো, I2 বলো। plus capital I2 plus small I2 equal to I3. এক্স্যাক্টলি এইটা হবে। হ্যাঁ, তাহলে এটা তুমি কি অ্যাপ্লাই করলে? KCL অ্যাপ্লাই করলে না? ওখানে বলা হচ্ছে অ্যাপ্লাই KCL টু ইচ n-1 নন রেফারেন্স নোড। এ পর্যন্ত বোঝা গেল? জি স্যার। Use Ohm's law how to express the branch current in terms of node voltage. তাহলে এইবার তোমাকে কি অ্যাপ্লাই করতে বলা হচ্ছে? Ohm's law। Ohm's law মানে কি? V is equal to RI, তাই তো? তাহলে আমি প্রত্যেকটা R এর অ্যাক্রসে দেখো একটা করে কারেন্ট আমরা অলরেডি পেয়ে গেছি, পাই নাই? জি স্যার। রেজিস্ট্যান্স অ্যাক্রসে যদি কারেন্ট পাওয়া যায় তাহলে ভোল্টেজ বের করা কি আবার সময় লাগে বলো? না স্যার, B সমান I। আচ্ছা, V সমান করসপন্ডিং যে R করসপন্ডিং I, এইভাবে তোমরা বের করতে পারো। কিন্তু একটা কথা বলা হচ্ছে কারেন্ট ফ্লো ফ্রম এ হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল ইন এ রেজিস্টার, এটা তোমরা মাথায় রাখবা সবসময়। এখন প্রশ্ন উঠতে স্যার ডিরেকশনটা ওইদিকে হলো কেন বা এরকম হলো? কারেন্ট সবসময় কিন্তু হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাবে, এবং যেটা আমি আগেই বলেছি যে রেফারেন্স নোডটা সব থেকে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? ডিরেকশনটা I1টা ওই নন রেফারেন্স নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, কথা ঠিক? জি স্যার। তাহলে এখন তোমরা এই প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি? I1 সমান কি বলতে পারি? কারেন্ট I1 আমরা KCL পেয়েছি, এখন আমরা ওহমস ল ইউজ করব। I1 সমান কি? এক নম্বর নোডের ভোল্টেজ -0। এক নম্বর নোডের ভোল্টেজ, এক নম্বর নোডের ভোল্টেজ আর গ্রাউন্ড নোডের ভোল্টেজ, আর মানে নন রেফারেন্স নোড এবং মাইনাস রেফারেন্স নোডের ভোল্টেজ বাই করসপন্ডিং রেজিস্ট্যান্স, ওইটা হচ্ছে I1, তাই তো? জি স্যার। একইভাবে I2 এর ক্ষেত্রে কি হবে? I2 এর ক্ষেত্রে হবে, দেখো এখানে একটা কিন্তু ব্যাপার আছে। I2 এর ক্ষেত্রে দেখো যে ওইখানে দুটা নোডই কিন্তু হচ্ছে কি
non-reference node V1 হুম। minus V2 by R2 I3 ক্ষেত্রে কি হবে V2 minus 0 by R3 R3 হ্যাঁ এখন তোমরা I1 I2 I3 এর ভ্যালু পেয়ে গেছো আগের ইকুয়েশনে তোমরা নিজেরাই বললে KCL এ কি আসবে তো সেখানে ভ্যালু বসাই দাও বেশি ভ্যালু বসাই দিলে একটা ইকুয়েশন পাবে এক নম্বরে একটা ভ্যালু বসালে একটা ইকুয়েশন দুই নম্বরে ওটা দুইটা ইকুয়েশন পাবে এই দুটো ইকুয়েশনকে তুমি তোমার অ্যাজ এ উইশ তুমি অপনয়ন প্রতিস্থাপন ম্যাট্রিক্স যে কোনো নিয়মে সলভ করে তোমরা এইখান থেকে এই ভ্যালু গুলো বের করতে পারো ভোল্টেজ গুলো নোড ভোল্টেজ গুলো V1 V2 এর মান বের করতে পারো কি কথা বোঝা যায় জি স্যার। হ্যাঁ বলো এবার কারোর যদি না বোঝা থাকে আমাকে বলো একটু জোরে বলো প্লিজ এইখানে কারেন্ট কোন দিকে ফ্লো করছে দেখো দিনি হ্যাঁ তাহলে V1 অবশ্যই হায়ার ভোল্টেজ আর V2 টা লোয়ার ভোল্টেজ আমি একটা রুলস বললাম না কারেন্ট রেজিস্টারে সবসময় হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ দিকে যায় কি বুঝেছো আচ্ছা এইবার আমরা তাহলে একটা প্র্যাকটিক্যাল আমি একটু তোমাদের একটা সার্কিট দিই অ্যানালাইসিস করতে পারো কিনা তারপরে আমি দিচ্ছি প্র্যাকটিক্যাল একটা সার্কিট দিচ্ছি দেখো এইখানে আমরা একটা অ্যানালাইসিস আগে করি হ্যাঁ আমরা তো রুলস দেখলাম অনেকে হয়তো ভালো বুঝতে পারছে কিনা আমি এখানে এই প্রবলেমটাও করে দিচ্ছি প্রবলেমটা তোমাদের হেল্প করছি তোমরা আমার সাথে থাকো দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে সবার আগে খেয়াল করবা এই যে সার্কিটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা বাদিকে যে সার্কিটটা জি স্যার। এই সার্কিটটাই সবার আগে খেয়াল করবা যারা নোডাল অ্যানালাইসিস করতে যাবা সবার আগে দেখবা এখানে ভোল্টেজ সোর্স আছে কিনা আমি আগেই বলেছি কিন্তু এই কথাটা আমরা যে অ্যানালাইসিসটা এখন করতেছি এটা উইদাউট ভোল্টেজ সোর্স কারণ ভোল্টেজ সোর্স থাকলে তার ট্রিটমেন্ট আলাদা হবে হ্যাঁ তাহলে এইখানে কি ভোল্টেজ সোর্স আছে নো স্যার। নাই তাহলে এইটাকে আমরা সিম্পলি নোডাল অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্সের যে রুলস আমরা শিখলাম সেটা দিয়ে করতে পারি ভেরি সিম্পল তোমরা এখন আমাকে একটু হেল্প করো এইখানে রেফারেন্স নোড কোনটা স্যার নিচে একদম এই রেফারেন্স নোড কি করে চিনলে এখানে দেওয়া আছে যদি গ্রাউন্ড না দেওয়া থাকে তো ওখানে গ্রাউন্ড তোমরা ওখানে দিয়ে নিবা রেফারেন্স নোড বের করতে হলে ওটাই নিয়ম ঠিক আছে ওখানে গ্রাউন্ড দিয়ে রেফারেন্স নোড তোমরা নিচেটা করে নিলাম আর বাকি 1 এবং 2 কি নন রেফারেন্স নোড এখন তারপরে কি করতে হবে তোমাদের নোড বের করা হয়ে গেল ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে কি কেসিএল অ্যাপ্লাই করতে হবে কেসিএল প্রয়োগ করতে হবে হ্যাঁ নন রেফারেন্স নোডে কেসিএল অ্যাপ্লাই করো দেখো সার্কিটটা যদি তুমি রিড্র করো তো নিচের মতো হবে নিচে একটা সার্কিট দেখো সার্কিটটাকে তোমরা রিড্র করে নিবা এটা তোমাদের জন্য খুব সুবিধা হবে তাহলে কারেন্টের ডিরেকশনটা জানতে পারবা কেসিএল অ্যাপ্লাই করার সুবিধা হবে কি আমার কথা বোঝা গেছে দেখো তোমরা কারেন্টে 10 অ্যাম্পিয়ার যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টে এইদিকে যাওয়ার পরে দেখো V2 তে যাওয়ার পরে সেটা উপরের দিকে গেছে হ্যাঁ আর নিচের দিকে আসছে আর এইখান থেকে 5 অ্যাম্পিয়ারের কারেন্টের ডিরেকশন অনুপাতে সে 4 ওহমের দিকে যাচ্ছে I2 আর 2 ওহমের দিকে যাচ্ছে হচ্ছে I3 তো এখন তুমি সহজে এই দুটো নোডে কারেন্টের তুমি ইকুয়েশনটা বের করে ফেলতে পারো দেখো I1 সমান যেটা আসবে I2 প্লাস I3 কারণ আয়ন কারেন্টে এসে দুই ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু বুঝতে পারছি না
স্যার আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো স্যার আপনার কথা বোঝা যাচ্ছিল না। না, ওই মাঝে ফোন এসেছিল, সরি, একটা ফোন এসেছিল যার কারণে কথা বোঝা যায়নি। আচ্ছা, যেটা বলেছিলাম, তাহলে এ পর্যন্ত বুঝেছো I1 = I2 + I3, তাই তো? তো তোমরা এটা আলাদা আলাদা ইকুয়েশন করার সাথে সাথে এইখানে তুমি ওহমস ল অ্যাপ্লাই করে দাও। I1 সমান কি হবে এখানে? স্যার I2 + I3। I1 মানে কি? I1 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 এম্পিয়ার। 5, ওটা তো 5ই হবে। 5 কি হবে তারপরে? I2 টা কত? V1 - V2/4। কথা বুঝেছো? আমার কথা বোঝো নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, I3 টা কত? V1 - 0/2। তাহলে হয়ে গেল, এই ইকুয়েশন একবার হয়ে গেল। ঠিক একই ভাবে তুমি যদি পরেরটাই করো, নোট 2 তে করো, হ্যাঁ, ওই ইকুয়েশন যেটা পাইলে ওটাকে তুমি একটু কাজ করে রাখতে পারো কিছুটা। ওইটা দুটাকে দেখো, ওই যে ডান দিকে আমি দিয়ে দিয়েছি, দেখছো তো? দিয়ে ওইখানে উপরে দেখো ইকুয়েশনটা একটু কাজ করে রাখছি, রেখে যেভাবে রাখছি যাতে আমি পরবর্তীতে আরেকটা ইকুয়েশন পাইলে সেটাকে যে কোনো পদ্ধতিতে সহজে V1 V2 বের করতে পারি। আচ্ছা, এ পর্যন্ত দেওয়া আছে। এইবার আসো, নন রেফারেন্স নোট 2 তে আছো, একইভাবে। স্যার এই নিচের চিত্রে কারেন্ট ফ্লোটা স্যার বুঝতে পারেন একটু? কোনটা কারেন্ট ফ্লো? কেন বুঝলে না? বলো, কোথাও বুঝলে না? স্যার এই যে 10 অ্যাম্পিয়ার থেকে যাচ্ছে, এখানে দুইটা চলে গেছে, একটা 5 অ্যাম্পিয়ার দিকে, একটা 6 অ্যাম্পিয়ার দিকে। হ্যাঁ, 6 অ্যাম্পিয়ার, 6 ওহম। ওহম না? 6 অ্যাম্পিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার দিকে গেছে ওইটা, আর এটা 6 ওহমের দিকে গেছে। হ্যাঁ, আর এই মাঝখানে যে V2 থেকে V1 এর দিকে, এটা V2 থেকে V1 এ ওই যে ওই দিক দিয়ে আসতেছে। হ্যাঁ, V1 থেকে এইটা বুঝতে পারেন যে ভোল্টেজ বেশি থাকলে তো ওই দিক থেকে আসবে, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ বলো। ভোল্ট V2 থেকে V1 এর দিকে যায়নি কেন? উপরে কারেন্টের সোর্স আছে তো আরেকটা, ওই পাতে। আচ্ছা আচ্ছা, ওখানে কারেন্টের সোর্স না থাকলে এটার দিকে যেত। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো তোমরা, তাহলে I2 + I4, I2 + I4, দেখো ওই দুটা কারেন্টই আসতেছে আর যাচ্ছে I1 + I5। এইগুলো দিয়ে তোমরা জাস্ট ক্যালকুলেশন করবা। দেখো আমি এটা করে দিয়েছি, এখানে প্রবলেমটা করে দিয়ে এখান থেকে তোমাদের V2 এর মান বের করেছি, V1 এর মান বের করেছি। আলটিমেট আমাদের 2 পয়েন্টের ভোল্টেজ বের হয়ে গেছে, নোড ভোল্টেজ। এইটাই হচ্ছে মোটামুটি নোডাল অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স। ডান দিকে একটা প্রবলেম দিয়েছি, সিমিলার প্রবলেম, তোমরা বাসাতে একটু ট্রাই করবে, যা বুঝলে এইটা অ্যাপ্লাই করবা, দেখবে এটা সলিউশন হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। এখানে দুটো ভোল্টেজ সোর্স আছে, একেবারেই সহজ। শুধু ভোল্টেজ ডিরেকশনটা, কারেন্ট সোর্স, সরি, কারেন্টের ডিরেকশনটা ঠিক মতো দিবা, ক্যালকুলেশন করবা, বসাবা, V1 V2 এর মান বের করবা। বুঝছো? এবার আসো, এবার আমি কি পরের অংশে যেতে পারি? এতক্ষণ আমরা উইদাউট ভোল্টেজ সোর্সে ছিলাম, আমি ভোল্টেজ সোর্সের দিকে যাব। কেউ না বুঝলে এ পর্যন্ত আমাকে বলো। স্যার 10 এম্পিয়ার প্রবাহটা 6 ওহম নোড
নন রেফারেন্স নোড 2 থেকে স্যার 6 ওহমের ভিতর দিয়ে গেল i5, কিন্তু 4 দিয়ে গেল না কেন এটা ভাগ হয়ে? V1 high voltage, V2 lower voltage. এটা কি আগে থেকে বলা থাকবে? V1 এ কারেন্টের পরিমাণ দেখ, আগে থেকে উপরে ছিল 5 আর এই দিক থেকে গেছে 5, মোট 10। তার মানে V1 এ যদি কারেন্ট 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওইখানে তো ভোল্টেজের পরিমাণও বেশি হওয়ার কথা স্বাভাবিকভাবে। B1 এ তো 5 যাচ্ছে দেখা যাচ্ছে। এই পাশে 10 অ্যাম্পিয়ার কারেন্ট থেকে 5 অ্যাম্পিয়ার ওইখানে যাচ্ছে, আর ওইখানে আগের থেকে 5 অ্যাম্পিয়ার সোর্স ছিল, তাহলে মোট 10 হয়ে যাচ্ছে না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি হ্যাঁ, স্যার। কে যেন প্রশ্ন করলে, কি যেন বলছিল? স্যার যে i4টা আছে 10 এম্পিয়ার, এটা হ্যাঁ, মানে 6 ভাগ হয়ে 6 ওহম দিয়ে i5 গেল, কিন্তু এই জায়গা থেকেই নন রেফারেন্স নোড 2 থেকে 4 ওহমের দিকে গেল না কেন? কিন্তু i2টা আসলো আর কি B1 থেকে B2 এর দিকে, কিন্তু B2 থেকে B1 এর দিকে 10 এম্পিয়ার প্রবাহ এই জায়গায় ভাগ হয়ে গেল না কেন 4 ওহমের দিকে? আচ্ছা। কারেন্ট সবসময় কোন দিকে ফলো করে বলো তো? যেখানে রেজিস্টার যেদিকে আছে না যেদিকে রেজিস্টার নাই? তুমি যদি সহজ পথ যেদিকে পাও, নাই। তুমি যদি সহজ পথ পাও, তাহলে কেন তুমি কঠিন পথের দিকে যাবা? কারেন্ট তো সবসময় সহজ রাস্তা খুঁজবে, যেদিকে বাধা নেই। জি স্যার। ওইখানে যদি আরো বড় একটা রেজিস্টার দেওয়া থাকতো, তাহলে ওইদিকে যেত না। ওইদিকে কোনো রেজিস্টার নাই, শর্ট সার্কিট, তো কারেন্টটা তো ওইদিকেই ফ্লো করবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি এই সিম্পল বিষয়গুলো নিয়ে এত জটিল করার কিছু নেই। হ্যাঁ, ওটা অলরেডি সলভ প্রবলেম। আমি তোমাদেরকে এবার যেটা আলোচনা করবো, নোড অ্যানালিসিস উইথ ভোল্টেজ সোর্সেস। হ্যাঁ, এমনি আজকে অনেকটা সময় প্রথম দিকে লস হয়ে গেছে। দেখো, এগুলো একটু পড়ো আগে, পড়ে তারপরে আমার সাথে আলাপে আসো।
আচ্ছা, আমি এবার বলি। দেখেছ স্লাইডটা? হ্যালো হ্যালো, জি স্যার। দেখো একটা সার্কিট আছে, সবার আগে দেখো ডান দিকে একটা সার্কিট আছে, এই সার্কিটটা খেয়াল করো। আমি বলেছিলাম ভোল্টেজ সোর্স নাই, এটা হচ্ছে শুরু থেকে। এখন এখানে কি ভোল্টেজ সোর্স আছে? আছে স্যার। আছে। কয়টা ভোল্টেজ সোর্স আছে? স্যার দুইটা। 5 আর 10। 5 আর 10। দুইটা ভোল্টেজ সোর্স কি একই রকমের না দুইটা দুই ধরনের উইথ করসপন্ডিং টু নোড অ্যানালাইসিস? স্যার একটা রেফারেন্স নোডের সঙ্গে আছে আর একটা নন রেফারেন্স নোডের মধ্যে। এভাবে না, আরো পরিষ্কার করে বলো। স্যার একটা নন রেফারেন্স নোড এবং V1 নোডের মাঝখানে আছে আর একটা। এইভাবে না, V1 তো কোন এখানে সংখ্যা না, ওখানে আমি V2 V3 V5 ও দিতে পারি। তাহলে একটা আছে 10 ভোল্টের যেটা, সেটা নন রেফারেন্স। দুইটা নন রেফারেন্সের ভিতরে আছে, এটা দুটো নন রেফারেন্সের মাঝে আছে, এইটা হচ্ছে কথা। এখানে তার মানে ভোল্টেজ সোর্সের কানেকশনের উপরও এই অ্যানালাইসিসটা ভিন্ন হবে। তো যদি এমন হয় রেফারেন্স এবং নন রেফারেন্সের মধ্যে যে ভোল্টেজ সোর্স থাকবে, ওটা ঠিক আগের মতোই ভোল্টেজ সোর্স V1 ডাইরেক্ট, কারণ রেফারেন্স নোডে তো কোনো ভোল্টেজ নাই। কথা কি বোঝা গেছে? তাহলে এইখানে 10 ভোল্টটা মানেই হচ্ছে V1 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা খুব সিম্পল। এবং সেকেন্ড অপশনটা একটু টাফ আছে, একটু টাফ মানে কঠিন কিছু না। দেখো তারপর আমি বাদিকে যা লিখেছি সেখানে বলা আছে ইফ এ ভোল্টেজ সোর্স ইজ কানেক্টেড বিটুইন এ রেফারেন্স নোড এন্ড এ নন রেফারেন্স নোড, উই সিম্পলি সেট দ্য ভোল্টেজ at the non-reference node voltage equal to the voltage of the voltage sources, যেটা আমি বললাম V1 সমান 10 ভোল্ট। এবার আসো সেকেন্ড কেস, ইফ দ্য ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ভোল্টেজ সোর্স অনেক ধরনের, দুই ধরনের হতে পারে, এটা আগেই বলেছি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স ইজ কানেক্টেড বিটুইন টু নন রেফারেন্স নোড। দেখো V2 এবং V3 কিন্তু নন রেফারেন্স নোড, কারণ এর অপর মাথায় কিন্তু রেফারেন্স নোডের সাথে লাগানো আছে। দুটো নন রেফারেন্স নোড যদি হয়, from a generalized node or বলছে যে non-reference node, the two non-reference node form a generalized node or a super node. এই দুই নোড এখন আবার একটা সুপার নোড তৈরি করেছে, সুপার নোড বলে এইরকম কেসকে। we apply both KCL and KVL to determine the node voltage. এই ক্ষেত্রে শুধু KCL না, KVL ও অ্যাপ্লাই করতে হবে। তাহলে সুপার নোডটা কাকে বলা হচ্ছে? a super node is formed by enclosing a voltage source connected between two non-reference node and any elements connected in parallel with it. দেখো এর সাথে এই যে ভোল্টেজ সোর্সটা, পাঁচ যে ভোল্টেজ সোর্স তার সাথে প্যারালালে ওই 4 ভোল্টেজ আছে, বা এদিকে যদি আরো ভোল্টেজ প্যারালালে অন্যান্য এলিমেন্ট থাকতে পারে। এই খেলে তার তবে মাস্ট বি দুটো নন রেফারেন্স নোডের কানেকশন হতে হবে এই ভোল্টেজ সোর্সটা। এই তখন তো ওটাকে সুপার নোড বলবো। সুপার নোড শব্দের সাথে পরিচিত হয়েছে এবার? Super node. And how to deal the super node in case of analysis, the node analysis. আচ্ছা, এখন এইখানে দেখো নোড 2 এবং 3 ফর্ম এ সুপার নোড। এই সুপার নোডটাকে আমরা অ্যানালাইসিস করব ঠিক আগে উইদাউট ভোল্টেজ সোর্সে যেরকম একটা অ্যানালাইসিস ছিল, 3টা স্টেপ ছিল না? সুপার নোড বাদে, সুপার নোড বাদে বাকি যেগুলো আমরা একটু মিস্টেক হয়েছে, সুপার নোড বাদে বাকি যেগুলো আছে সেগুলো আগের মতোই উইদাউট ভোল্টেজ সোর্সের যে সিস্টেম ছিল সেভাবে আমরা ট্রিট করতে পারবো।
এখন তাহলে এটা কিভাবে করবো একটু কেউ বলতে পারবা? আচ্ছা, আমরা সুপার নোডটাকে আলাদাভাবে ট্রিট করব। সুপার নোড বলা হচ্ছে যেটা জেনারেলাইজ নোড তৈরি করেছে, এটা জেনারেলাইজ নোড। তাহলে সুপার নোডটাকে দেখো ডটেড চিহ্ন দিয়ে ঘিরে দিয়েছে, সেটা একটা রিজন তৈরি করেছে জেনারেলাইজ, মানে এটা সব মিলেই V2 V3 সব মিলেই সুপার নোড। এইটাকে যদি তার আগে তুমি যেহেতু ভোল্টেজ সোর্স আছে সেখানে তুমি কারেন্টের ডিরেকশন দিতেই পারো, পারো না? জি স্যার। সুপার নোডের ক্ষেত্রে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কি হবে এই সুপার নোডে? হ্যাঁ, KCL অ্যাপ্লাই করলে কি হবে বলো? সুপার নোডকে আলাদা করে ট্রিট করবে, যখনই সুপার নোড দেখবা সেটাকে আগে সলভ করে নিতে হবে। তো সুপার নোডের ক্ষেত্রে তুমি এখানে KCL অ্যাপ্লাই করলে কি আসবে? I1 plus I4 equal to I2 plus I3. আচ্ছা, এখন I1 সমান কত? স্যার এটা নোডাল অ্যানালাইসিস এর মাধ্যমে বলবো না ওহমের সূত্র দিয়ে? ওহমের সূত্র দিয়ে বলো। 2I1, সরি স্যার, 10 ভোল্ট। না না, তোমার এখানে V1 মাইনাস V2/2, তাই তো? কারণ V1 টা তো 10 ভোল্ট, V1 টার আগেই তো বলে দিস ওটাকে 10 ভোল্ট হিসেবে আমরা নিয়ে নিয়েছি, সেটাকে V ধরো। V1 যেটা V1 মাইনাস V2/2 প্লাস I4 টা কত? V3 minus V1/4. হ্যাঁ, I4 টা হবে কত ভালো করে বলো? I4 কোনটা? ওই দিকে উপর দিয়ে যেটা যাচ্ছে, তাই তো? এদিকে I2 I1 গুলো ছিল উপর দিয়ে যেটা যাচ্ছিল, সেটা এসে ওই সুপার নোডের ভিতরে গেছে, কিন্তু ওই এলাকাটা সুপার নোডের এলাকা, ওখানে গেছে। V1 minus V3/4. এই তো বুঝেছো, V1 minus V3/4 equal to V2 minus 0/8 plus V3 minus 0/6, তাই তো? আচ্ছা, এখন এইটা গেল KCL, এখানে বলছে KVL অ্যাপ্লাই করতে হবে। তো সুপার নোডটা যদি তুমি চিন্তা করো, বাকি মনে করো যদি কিছু নাই, তাহলে সার্কিটটা ওই দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি, ওই রকম দেখায় না? দেখো ডান দিকে একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি না? এই সুপার নোডটাকে যদি সুপার নোড কম্পেয়ার করি, এটা যদি রিড্র করি সার্কিটটা, অন্যগুলো রেজিস্ট্যান্স মনে করি কিছু নাই, এটা রিড্র করলাম, এরকম দেখায় না সার্কিটটা? একটু বলো তোমরা। জি স্যার। হ্যাঁ, তাহলে ওখানে যদি 5 ভোল্ট থাকে, ওটা পজিটিভ, নিচের দিকে যেহেতু নেগেটিভ, হ্যাঁ, তাহলে এটা V2 আর এটা V3 আর এটা ভোল্ট, এইখানে একটা KVL অ্যাপ্লাই করার একটা সুযোগ আছে না? জি স্যার। মাইনাস V2 প্লাস 5 প্লাস V3 ইকুয়াল টু 0, তার মানে V2 মাইনাস V3 ইকুয়াল টু 5। তাহলে এইখান থেকে দেখো তোমরা V2 V3 এখানে পেয়ে গেছে। এখন জাস্ট তোমরা এই V2 এর মানটা ওখানে বসাই দাও, V3 দিয়ে দেখো তুমি এখান থেকে V1 V2 V3 সবগুলো ভ্যালু তোমরা পেয়ে যাবা। এটা জাস্ট এখন তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, এটা যে খুব কঠিন তা না, তোমার কাছে সুপার নোডটাকে আলাদা করে ট্রিট করতে হবে, KCL এবং KVL দুটো অ্যাপ্লাই করতে হবে, করে নিয়ে সেই ভ্যালুগুলোর সাথে অন্য ভ্যালুগুলো, যখন অন্য ভ্যালুগুলো তো পাচ্ছ সেই ভ্যালুগুলো তারপরে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে সলভ করলে
তুমি কেবল কেসিলের ভ্যালু পেয়ে যাবা। ঠিক একইভাবে দেখো নোড ভোল্টেজ একটা প্রবলেম নিচে দিয়েছি, এই প্রবলেমটা তোমরা করবা। হ্যাঁ, এই প্রবলেমটা করবা, করলে তোমরা আরো বুঝবা, প্রয়োজনে আরো বিভিন্ন বই টই থেকে তোমরা পড়বা, পড়ালেখা করবা, সলভ প্রবলেম গুলো দেখবা, তাহলে মাথায় বোঝাটা আরো ভালো হবে, বুঝতে পারবা যেসব প্রবলেম সলভ করে দেওয়া আছে, চিন্তা করে করে দেখবা কিভাবে সলভ করতেছে। তো ঠিক আছে, তাহলে এই ছিল নোডাল অ্যানালাইসিস এর বিস্তারিত। হ্যালো স্যার, টাকা নিয়ে যাবো। হ্যালো, তো ঠিক আছে, তাহলে তোমরা এগুলো দেখাশোনা করো। তাহলে কি আজকের মতো শেষ করে দিই নাকি? কেউ কিছু বলবার? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে ইংলিশ ম্যামকে ফোন দিছিলাম কিন্তু ম্যাম তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না? ম্যাডামের সাথে ওর কথা হয়েছিল, ক্লাস নিবেন, অনেক ব্যস্ত আছেন, অন্য সময় আবার দিও। আর একান্ত কথা, দুদিন ফোন দেওয়া হয়েছে ম্যামকে। ফোন কি অন্য নম্বর ভেবে ধরতেছে না নাকি অন্য কোনো মেসেজ দাও যে ম্যাডাম আমরা এই ট্রিপল স্টুডেন্ট, আমি ফোন দিয়েছিলাম, আমি শিয়ার, আমাদের ক্লাস হবে কিনা, এভাবে মেসেজ দাও পোলাইটলি, বুঝছো? জি স্যার। অন্য নম্বর গুলি ধরতেছে না হয়তো বা। তো ঠিক আছে স্যার, আরেকটা বিষয় স্যার, আমাদের যে ত্রিপুরের শেষে সি লেখা হচ্ছে, ওটা কি বিষয়টা স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। ফুল মিনিং সেদিন না বলেছিলাম তোমাদের? না স্যার, আমাদের বলা হয়নি। তোমাদের বড় ভাইকে বলেছিলাম, সি আসলে কোনো মিনিংই করে না। আমরা আসলে ওই তোমরা ইটি থেকে এসেছো তো, এই জন্য ট্রিপলিতে, তো তোমাদেরকে কিভাবে আলাদা করা যায়, প্রথমে ব্যাস সারা বলেছিল ব্যাস দেওয়া যায় কিনা, তো ব্যাস দিলে যে প্রবলেমটা হচ্ছে সেটা ব্যাস আসলে ইউজ করা হয় একই ইয়ারের দুইটা সেকশনের ভিতরে। হ্যাঁ, ব্যাস 1 ব্যাস 2, এটা তো একই ইয়ারের এরকম কোনো সুযোগ নাই, সেজন্য ব্যাস দেওয়া যাবে না। সেক্ষেত্রে তোমরাও ট্রিপলি ওরাও ট্রিপলি, কিন্তু তোমাদেরকে সিলেবাস বা তোমাদের যেহেতু পরবর্তীতে আলাদা করে মডিফাই করা হয়েছে, হ্যাঁ, তো এই জন্য ছাত্রদের বা পরীক্ষা কমিটির বিশেষ করে তোমাদের আলাদা করে যেহেতু প্রশ্ন হবে, আলাদা করে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে একই সেশনে দুটা ব্যাচ হয়ে যাচ্ছে যখন ট্রিপলি, তাহলে এটা বোঝা কঠিন। এই জন্য আমরা তোমাদেরকে সারা সবাই বলছে যে তোমরা ওর ভিতরে সি দিয়ে দিয়ে জাস্ট ইটি থেকে কনভার্টেড হয়ে তারা ট্রিপলিতে আসছে, এতটুকুই, বুঝছো? সি রিফার টু অ্যাজ এ কনভার্টেড। তোমাদের এটা সার্টিফিকেটেও লেখা থাকবে না, কোথাও লেখা থাকবে না। প্রথমত বরঞ্চ যেটা ব্যাসের কথা আসছিল সেটা আরো বরঞ্চ খারাপ শোনাতো, এই জন্য আমরা সবাই স্যাররা মিলে কমিটি করে সি দেওয়ার কথা স্যাররা প্রস্তাব দিয়েছে যে ট্রিপলি সি দিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারবো সহজে, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এটা তেমন কিছু না, তোমাদের এটা কোনো সার্টিফিকেটও থাকবে না, কিছুই থাকবে না, আমরা জাস্ট তোমাদের এই যে ক্লাস রুটিন দেওয়া, এই বিষয়ে। তো ঠিক আছে, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই। নমস্কার।